প্রিয় দর্শক, দৃষ্টিকোণের আজকের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সাথে রয়েছি আশরাফুল আজম খান। অনুষ্ঠান শেষ অবধি আপনাদের সাথে করে অনুষ্ঠানে থাকতে চাই। গণতন্ত্র উন্নয়ন সংশয়ের আশা নিয়ে আমরা কথা বলবো। আর এই বিষয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আমাদের মাঝে আজ উপস্থিত রয়েছেন অধ্যাপক মেজবা কামাল, চেয়ারম্যান গবেষণা উন্নয়ন কালেক্টিভ RDC, এবং রয়েছেন ডক্টর আহসান মনসুর, বিশিষ্ট অর্থনীতিবিদ। দর্শক, আপনারা রয়েছেন আমাদের সাথে, আলোচনাকে সমৃদ্ধ করবেন। প্রতিদিনের মতো আপনাদের মতামত এবং প্রশ্ন জানিয়ে সে প্রত্যাশা করছি। দুজনকে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত জানাতে চাই আজকের অনুষ্ঠানে। ডিসেম্বর এলে আমরা নানা রকম হিসাব নিকাশ করি। আমাদের বিজয়ের মাস, স্বাধীনতার 44-45 বছর হতে যাচ্ছে। আর কয়েক বছর পরেই আমরা 50 বছর উদযাপন করব, অর্ধশতক। বাংলাদেশের যে তীব্র আকাঙ্ক্ষা বা স্বপ্ন নিয়ে উদ্ভব হয়েছিল, যে স্বপ্ন পূরণের পথে আমরা কতটা হাঁটতে পেরেছি, তার নানা হিসেব নিকেশ আমরা করি, প্রতি বছরই করি। মুক্তিযুদ্ধের একটি অন্যতম নিয়ামক উপাদান ছিল যে গণতন্ত্র, গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ। যেহেতু স্বৈরাচারী শাসক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে মানুষ দাঁড়িয়ে সেটি প্রতিষ্ঠা করবার জন্য রক্তদান করেছিলেন, এবং একই সাথে মানুষের ভাগ্য উন্নয়ন, অর্থাৎ তার জীবনযাত্রার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, বাসস্থান, মৌলিক মানবিক প্রয়োজনগুলো মেটানোর কথা। বাংলাদেশ অর্থনৈতিক সূচকে সাম্প্রতিক বাংলাদেশের চেহারা আমরা দেখছি যে এগিয়ে যাচ্ছে নানা দিক থেকে। সামাজিক সূচকে বিশ্বের অনেক জায়গায় বাংলাদেশের নাম উচ্চারিত হচ্ছে, তার সাকসেস স্টোরি আমরা শুনতে পাচ্ছি। ডক্টর আহসান মনসুর, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে প্রকৃতার্থে গণতন্ত্রের যে সংজ্ঞা আমরা জানি, অর্থাৎ গণতন্ত্রের উদ্ভবকালে যে গণতন্ত্রের যে ধারণা প্রতিষ্ঠিত হয়েছিল, সেই গণতন্ত্রের ধারায় এই অর্ধ শতাব্দীর বাংলাদেশ ঠিক এখনো হয়নি, কতটা আমরা যেতে পেরেছি বা আমরা স্পর্শ করতে পেরেছি? দেখুন, গণতন্ত্রকে যদি আমরা সত্যিকার স্ট্রিক্ট সেন্স অফ যে পিপলস পার্টিসিপেশন অ্যান্ড পার্টিসিপেটরি প্রসেস সর্বস্তরে, সেই সেন্সে নেই, সেটা কিন্তু আমার মনে হয় না যে আমরা কোনো সময় পেয়েছি এই গত 40 বছরে। কারণ আমরা প্রথম থেকেই আমরা দেখছি যে আমাদের এখানে, আমাদের দেশ বলে না, বেশিরভাগ উন্নয়নশীল দেশে ব্যক্তিত্ব কিন্তু একটা ডমিনেটিং রোল প্লে করে, এবং এই ব্যক্তিত্বকে কাটিয়ে যে গণতান্ত্রিক প্রক্রিয়াটা, সেটা যেটাকে আমরা বলি ফুটে ওঠা, সেটা পরীক্ষাতে সম্ভব হয় না। এবং আমরাও কিন্তু সেই পর্যায়ে আছি। আমি এখন পর্যন্ত আমি বলবো আমাদের পর্যায়ক্রমে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিত্ব এসেছে, বঙ্গবন্ধু থেকে শুরু করে, এবং প্রতি ক্ষেত্রে আমরা দেখেছি যে ব্যক্তি প্রধান হয়ে যায় এবং অন্যান্য সকল কাঠামোগত তখন ব্যক্তি কেন্দ্রিক হয়ে যায়। এটাকে আমরা গণতন্ত্রের অবয়বে দেখতে পারি, কিন্তু বর্তমানে আছে, বা গণতন্ত্রের অবয়বের বাইরেও দেখতে পারি যখন মিলিটারি শাসন বা মিলিটারি প্রধানরা শাসন করতেন সেই সময়কার, কিন্তু ব্যক্তি কিন্তু প্রধান, এবং সেটাই এখনো প্রধানত বিরাজ করছে। তো সেটাকে অবয়বটা আমাদের আছে। এখন একটা ইলেকশন হয়, একটা আমাদের রিপ্রেজেন্টেটিভ একটা পার্লামেন্ট আছে ঠিকই, কিন্তু সেই ভয়েস অফ দ্য পার্লামেন্ট, ভয়েস অফ দ্য পিপল, লোকাল লেভেল রিপ্রেজেন্টেটিভ, সেগুলোর ভয়েসটাকে যে বা তাদের যে একটা অটোনমি থাকা উচিত, তাদের যে একটা স্বাধীন চিন্তাধারা, স্বাধীনভাবে প্রকাশের একটা সক্ষমতা বা ইচ্ছা, সেটা কিন্তু আমরা কিন্তু এই প্রক্রিয়ার মাধ্যমে দেখছি না এখন পর্যন্ত। সেই হিসেবে আমি মনে করি যে আমাদের গণতন্ত্র এখনো ঠিক প্রস্ফুটিত হয়নি। হ্যাঁ, আর সময় লাগবে আমাদের। অধ্যাপক মেজবা কামাল, একই প্রশ্ন আপনার কাছে, যে যিনি বলছেন যে জনগণের যে ক্ষমতায়ন, অর্থাৎ ব্যক্তি ঊর্ধ্বে উঠে জনগণকে মূল্য দেয়া, সেই জায়গাটি আমরা আসলে এখনো প্রতিষ্ঠা করতে পারিনি। আপনি কিভাবে দেখছেন যে গণতন্ত্রের পাশ্চাত্য যে সংজ্ঞা, এবং সেটি আমাদের দেশের কনটেক্সটে, আমাদের তৃতীয় বিশ্বের একটি পশ্চাৎপদ সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক আমাদের দৈন্যতা আছে, দারিদ্র আছে, কুশিক্ষা আছে, অশিক্ষা আছে, নাগরিকদের সচেতনতার অভাব আছে। তো এই একটি সমাজ ব্যবস্থায় বা এই ধরনের রাষ্ট্র ব্যবস্থায় গণতন্ত্রের সেই মৌল ভিত্তিগুলো আসলে সহজে কি প্রতিষ্ঠা করা সম্ভব, বা সেটি না করতে পারার কারণে কি আজকে আমাদের এই অবস্থা? আপনি কি ব্যাখ্যা করবেন? গণতন্ত্রের বিকাশের সাথে কিন্তু সমাজের
বিকাশের একটা সম্পর্ক আছে। গণতন্ত্র কনসেপ্টটা ডেভেলপ করেছে কিন্তু পুঁজিবাদের অনুষঙ্গী হিসাবে, কিন্তু তাই বলে আপনি পুঁজিবাদের যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতা দিয়ে আপনি গণতন্ত্রকে মাপলে চলবে না। আসলে আমাদের ইতিহাসকে যদি আপনি দেখেন, ইতিহাসটা আমাদেরকে দেখাচ্ছে যে আপনার সমাজ বিকাশের বিভিন্ন স্তরে কিন্তু মানুষের স্বাধীনতা, মানুষের মুক্তি ক্রমব্যাপ্ত হয়েছে। হয়তো আপনার দাসপ্রথা থেকে যখন আমরা সামন্তবাদে গেছি তখন মানুষের মুক্তি একরকম ভাবে ব্যক্ত হয়েছে, আবার যখন সামন্তবাদ থেকে পুঁজিবাদে গেছে তখন মানুষের মুক্তি আরেক রকম ভাবে পরিব্যাপ্ত হয়েছে, এবং আমরা যখন তারপরে সমাজতন্ত্রের স্তরে গেছি তখন মুক্তিটা আরেক রকম ভাবে পরিব্যাপ্ত হয়েছে। তখন আপনার রাজনৈতিক গণতন্ত্র অর্থনৈতিক গণতন্ত্রে রূপান্তরিত হওয়ার সুযোগটা তৈরি হয়েছে। তো আসলে বিষয়টা হচ্ছে মানুষের স্বাধীনতা, মানুষের মুক্তি, মানুষের স্বাধীনতা এবং মানুষের মুক্তি ক্রমাগতভাবে কিভাবে প্রসারিত হচ্ছে সেইটাকে দিয়ে কিন্তু আমরা গণতন্ত্রের অভিপ্সাটাকে বুঝব। তো সেদিক থেকে আমি মনে করি যে আমাদের এখানে দেখুন সমাজটা আমরাও পুঁজিবাদের স্তরে পৌঁছেছি এখন, যদিও ধরেন আমাদের এখানে সামন্তবাদী টানা পড়েন এখনো অনেক ক্ষেত্রে প্রবল, বিশেষত সংস্কৃতিতে তার প্রভাব অনেকটাই। ফলে যেটা হয়েছে যে আমাদের রাজনৈতিক দর্শনের মধ্যে এবং রাজনৈতিক চর্চার মধ্যে সেখানে সামন্তবাদী টানা পড়েন অনেকখানি আছে। ফলে আপনার মানে ইউরোপে যেভাবে গণতন্ত্র মানে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ যেভাবে বিকশিত হয়েছে এবং ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ যেভাবে ইনস্টিটিউশনালাইজ হয়েছে, সেটা কিন্তু আমাদের এখানে এখন পর্যন্ত হতে পারেনি। তো এইটা মানে ওখানে শিল্প বিপ্লবের মধ্যে দিয়ে যে জায়গায় গেছে তার অনুষঙ্গী হিসেবে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ যেভাবে গেছে, সেখানে যেভাবে ফরাসি বিপ্লব হয়েছে এবং ফরাসি বিপ্লবের অনুষঙ্গী হিসাবে যেমন একদিকে আপনার সামন্তবাদী ব্যবস্থাকে, ফিউডালিজমকে ক্রাশ করা হয়েছে, সাম্যমৈত্রী স্বাধীনতার স্বপ্ন পরিব্যাপ্ত হয়েছে, সেটা কিন্তু আমাদের এখানে ধরেন আমরা তো ফরাসি বিপ্লবের মতো কোন বিপ্লবকে এক্সপিরিয়েন্স করি নাই। তো ফলে আপনার আমরা সেই জায়গায় পৌঁছতে পারি না। আমাদের এখানে আপনার ইংল্যান্ডে যেভাবে শিল্প বিপ্লব হয়েছে, আমাদের দেশে তো শিল্প বিপ্লব সেভাবে হয় নাই। ফলে আমাদের আপনার মানে ধীরে ধীরে এগোতে হচ্ছে। হ্যাঁ, ওখানে যেটা বিপ্লব হয়েছে আমাদের এখানে এটা একটা এভলিউশনারি প্রসেস। হ্যাঁ, তো ফলে আপনার এটা হয়তো একটা স্টেজে যে একটা বিপ্লবী রূপান্তর হবে তার জন্য আমরা অপেক্ষা করছি। তো সেইখানে আমি হয়তো আমার বলাটা একটু তাত্ত্বিক হয়ে গেছে, আমরা আলোচনা শুরু করেছি। না, কিন্তু আপনার মানে ইতিহাসের ছাত্র হিসেবে আমরা যখন তাকাই, একজন দর্শক আছেন, দর্শক যুক্ত হই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। দর্শক বলুন, কে বলছিলেন? আমার নাম মোহাম্মদ মারুফ হোসেন, আমি যশোর থেকে বলছিলাম। মারুফ হোসেন বলুন আজকের বিষয়। আমি মেজবাক আমার স্যারের কাছে আমার একটি প্রশ্ন, যে গতকালকে বিএনপি নেত্রী বলেছেন যে মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে ওনার যথেষ্ট সন্দেহ আছে, এবং প্রশ্ন হল যে 1975 সালের 15 আগস্টের পরে বহুদলীয় গণতন্ত্রের নামে এই যে জামাত, মুসলিম লীগ, আজকে ওনারা বিএনপি, তারা যে গণতন্ত্রের নামে এই যে মুক্তিযোদ্ধাদের নিয়ে বা মুক্তিযুদ্ধ নিয়ে যে আপত্তিকর মন্তব্য করছে, এই গণতন্ত্র যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের আগামী দিনের পরিণতি কি হতে পারে, সেটা আমার প্রশ্ন। ধন্যবাদ দর্শক, গণতন্ত্র নিয়ে আপনার সংশয় প্রকাশ করেছেন। ধন্যবাদ। আমি আপনার কথা আসছি মানুষ সাহেব, আমি যেটা বলছিলাম এটা একটু শেষ করি। তো আমাদের এখানে বিকাশ ধারাটা ইউরোপের মতো করে হয়নি। হ্যাঁ, ফলে আমাদের এখানে ধরেন টানাপোড়েনটা হয়তো অনেক বেশি, কিন্তু তারপরে আমি মনে করি যে আমরা কিন্তু এগোচ্ছি, আমরা ডেফিনেটলি এগোচ্ছি, এবং আমাদের দেশে আমাদের মতো করে এগোচ্ছি। হ্যাঁ, প্রত্যেকটা দেশের হয়তো নিজস্ব যে বাস্তবতা থাকে বা দেশের বা রিজিয়নের, সেই বাস্তবতার আলোকে কতগুলো বিশেষত্ব তৈরি হয়। যেমন ধরেন মানে ইউরোপকে যেটা মোকাবেলা হয়তো সেভাবে করতে হয়নি, কম করতে হয়েছে, সেটা আমাদেরকে অনেক বেশি করতে হচ্ছে। আমাদের এখানে বিশেষত দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর নয়াপনিবেশিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের কাছে সামরিক শাসন
বরাবর গণতন্ত্রের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল। সেটা পাকিস্তানের রাষ্ট্র কাঠামোর মধ্যেও ছিল, এখনকার রাষ্ট্র কাঠামোর মধ্যেও সেটা কিন্তু আমাদের থেকেছে। ফলে স্বাধীন বাংলাদেশে আরেকজন দর্শক আছেন আলোচনার ফাঁকি। দর্শক কে আছেন বলুন, আপনার পরিচয় দিয়ে আজকের বিষয়ে ছোট আমি লুৎফর রহমান বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। জি বলুন। আজকের বিষয় গণতন্ত্রের উন্নয়নের ফলে সংশয় থাকার পরও জয়ের বিষয়ে আশা বা আত্মবিশ্বাস নিয়ে বিএনপি পৌর নির্বাচনে অংশগ্রহণ করেছে বলে আমি মনে করি। এ বিষয়ে আমার প্রশ্ন অধ্যাপক মেজবা কামাল স্যারের কাছে, সেটা হলো 2009 সাল থেকে বর্তমান সরকারের অধীনে অধিকাংশ স্থানীয় সরকার নির্বাচনে যেহেতু বিএনপি বিজয়ী হয়েছে, তাই রাজনীতির মাঠে বিএনপি যাই করুক না কেন, বিএনপি তৃণমূল পর্যায়ে সংগঠন ও রাজনীতিকে সমৃদ্ধ করার জন্য এবং বিজয়ী হলে এই আত্মবিশ্বাসের কারণেই বিএনপি পৌর নির্বাচনে অংশগ্রহণ করেছে কিনা। ধন্যবাদ দর্শক। এর মধ্যে দুটি প্রশ্ন আচ্ছা আমি একটু দ্রুত করার চেষ্টা করি। এখন আমি মনে করি যে আসলে ডক্টর আহসান মনসুর যে কথা বললেন, যে যেভাবে আমাদের গণতন্ত্র অংশীদারিত্বমূলক হতে পারত সেভাবে আমরা এখনো করতে পারিনি, সেটা ঠিক, আমি তার সাথে একমত। কিন্তু আমি এটাও বলবো যে আমি তার বলে একেবারে খুব শঙ্কিত নই এই কারণে যে আমরা এই যে সামরিক শাসনের যে চ্যালেঞ্জ, যে সামরিক শাসন ইন্ট্রোডাকশনের মধ্যে দিয়ে জাতির পিতাকে প্রায় সপরিবারে হত্যা করা হয়েছে, আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে প্রায় পর্যদস্ত করে তারা আপনার এখানে পাকিস্তানি ভাবনা ধ্যান ধারণাকে পুনঃপ্রতিষ্ঠিত করেছে। সেই জায়গা থেকে আমরা কিন্তু আবার 90-এর গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা গণতন্ত্রের পথে ফিরে এসেছি এবং আজকে কিন্তু আমরা গণতন্ত্রকে সংহত করার চেষ্টা করছি। তো সেদিক থেকে আমি মনে করি যে আমরা এগোচ্ছি, এটা একটা। আর ছোট করে যদি হোসেন সাহেবের কথা বলি, আসলে মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে, মুক্তিযোদ্ধা নয় আপনার শহীদদের, 71-এর শহীদদের সংখ্যা নিয়ে বেগম খালেদা জিয়া যে কথাটা বলেছেন এবং তিনি আরো আপত্তিকর, মানে একই রকম আপত্তিকর যে কথা বলেছেন যে জিয়াউর রহমান ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ হতো না, এই কথাগুলো সম্পূর্ণভাবে অনৈতিহাসিক। এই কথাগুলোর কোনো ভিত্তি নাই। আপনার শহীদের সংখ্যা নিয়ে এই যে বিতর্কটা তিনি তুলছেন এবং শহীদের সংখ্যাকে কম করে দেখাতে চাইছেন, এটা কম করে দেখালে খালেদা জিয়ার কি লাভ হয়, বিএনপির কি লাভ হয়, সেটা প্রশ্ন। হ্যাঁ, এটা নিয়ে লাভ যদি হয় তাহলে কারো হয়, সেটা হচ্ছে আজকে পাকিস্তান বিশ্ব জনমতের সামনে কিন্তু আজকে প্রশ্নবিদ্ধ। তারা চেয়েছিল এবং তাদের পক্ষেকার লোকজন এদেশে ক্ষমতা দখল করার কারণে আমরা কিন্তু 71-এর গণহত্যাকে মানে বিশ্ব প্রায় ভুলে গেছিল। কিন্তু আজকে আবার আমাদের ঘাতক দালালদের বিচারের মধ্যে দিয়ে এই গণহত্যা সারা পৃথিবীর সামনে আসছে, পাকিস্তানকে দায়বদ্ধ হতে হচ্ছে। কাজে এখানে যদি শহীদের সংখ্যা কমানো যায় তাহলে পাকিস্তানের লাভ হতে পারে, রাজাকার আলবদরদের লাভ হতে পারে। যদি খালেদা লাভজনক মনে করেন তাহলে তার অবস্থানটা কি সেটা কিন্তু সহজেই। ধন্যবাদ। নিশ্চয়ই দর্শক আপনার এই প্রশ্নের জবাবটি পেয়ে গেছেন। ডক্টর আহসান বলছেন যে গণতন্ত্র আসলে প্রত্যাশার একটা জায়গাতে আমাদের থাকি, কিন্তু স্যার যেটি বললেন যে বাংলাদেশের বারবার সামরিকতন্ত্রের দিকে বসেছে, সামরিকতন্ত্র এসছে, গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হয়েছে। আমরা দেখেছি যে এই যে নির্বাচনকে কেন্দ্র করে যেটা ইমিডিয়েট জাতীয় সংসদ নির্বাচন হলো, সেখানে এক ধরনের সংকট সৃষ্টি হয়েছিল যে বিভিন্ন দলের অংশগ্রহণ না করার কারণে নির্বাচন সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে করতে হয়েছে এবং সেসব একটা সংশয় প্রকাশ করা হয়েছিল কারো কারো পক্ষ থেকে যে আবারও এই রাজনৈতিক সংকটের মধ্যে থেকে স্বৈরতন্ত্র সামরিকতন্ত্র জেগে বসে কিনা। আমরা কিন্তু দেখেছি যে সামরিকতন্ত্র সেই জায়গাতে আসতে পারেনি। তার মানে কি, অর্থাৎ আমরা এক ধরনের যে সামরিকতন্ত্রকে চ্যালেঞ্জ করে গণতান্ত্রিক ব্যবস্থাকে আমরা দুর্বলতা সত্ত্বেও একটি প্রতিষ্ঠার দিকে এগিয়ে চলেছি কিনা আপনি কি মনে করেন? যে এই সংকটকালে তো আমরা বিভিন্ন সময় দেখেছি যে সামরিকতন্ত্র ফিরে এসেছে, এই আশঙ্কাটাও কিন্তু ছিল। অবশ্যই ছিল, আশঙ্কা তো অবশ্যই ছিল এবং ভালো জিনিস যেটা হয় নাই। কারণ আমরা মনে করি যে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে গণতান্ত্রিক প্রক্রিয়া একটা দীর্ঘমেয়াদী প্রসেস, এটা কিন্তু স্বল্প মেয়াদী কিছু নয়। এখানে অনেক রকমের ফোর্স ইন্টারঅ্যাক্ট করে যার মাধ্যমে আসল ম্যাচুরিটিটা আসবে। এটাকে যদি একটা ইন্টারভেনশনের মাধ্যমে আমরা কারেক্ট করতে চাই, গণতন্ত্রে অনেক ভুল ত্রুটি থাকে এবং আমাদেরটা তো আছে, এবং সেই ভুল ত্রুটির কারণে যদি আমরা একটা শর্ট ইন্টারভেনশনে চলে যাই, শর্টকাট প্রসেস করতে চাই, তাহলে কিন্তু জিনিসটা আবার পিছিয়ে যায় এবং আবার তখন শুরু থেকে শুরু করতে হয়, যে কারণে
আজকে আমরা ভারতের চাইতে আমি বলবো যে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা অনেক পিছিয়ে গেছি। আমরা পিছিয়ে গেছি, পাকিস্তানও পিছিয়ে গেছে, এবং একই ঐতিহাসিকভাবে এই ইন্টারভেনশন গুলো সেটার জন্য দায়ী, এটা অস্বীকার করবো না। আরেকটা জিনিস যেটা যে সেখানে আমি মনে করি যে এটা না হওয়াটা আমাদের জন্য অবশ্যই একটা ভালো দিক, এবং যারা এটা আশা করেছিল তাদের সেটা আশা পূরণ হয় নাই, সেটা নিয়ে আমার আক্ষেপের কিছু নাই। এখন কথা হলো যে সামনের দিকে তো আমাদের এগোতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া যেটা বিশ্বের আমরা অন্যান্য দেশ থেকে যেটা দেখি যে যদি অর্থনৈতিক উন্নয়ন হয়, সামাজিক উন্নয়ন হয়, তখন জনগণ কিন্তু জানবে হাউ টু ভোট ফর দ্য ক্যান্ডিডেটস। তখন জনগণ যেমন এখন একটা আমি এখনো বলি যে আমাদের দেশের যে ওভারঅল যে সোশ্যাল সিস্টেম, এডুকেশন সিস্টেম, ভোটিং প্যাটার্ন, এগুলো কিন্তু এখন সিঙ্গল বেস্ট। এখনো কিন্তু ব্যক্তিকে আমরা যাচাই করি না, আমরা মার্কারকে যাচাই মার্কারি, এবং এই ব্যক্তিকে যাচাই যতদিন পর্যন্ত আমরা না করতে পারবো ততদিন পর্যন্ত কিন্তু আমরা প্রকৃত গণতন্ত্র আনতে পারবো না। আমি এই জন্য বলছি যে আমাকে যদি একটা মার্কার দিয়ে বলা হয় যে এই লোকটা খুন, কিন্তু এই লোকটাকে আমি মার্কার দিলাম, এখন তোমরা এখানে ভোট দাও, এবং আমরা এখানে ভোট দিলাম, এবং যেহেতু আমি সরকারকে পছন্দ করি না সেজন্য আমি একটা ইনকমপ্লেন্সি ফ্যাক্টর আমাদের দেশে প্রচন্ড ভাবে আছে, তাহলে আমি যে কোনো মার্কারে আসুক না কেন, অন্য যে কোনো মার্কার নিয়ে আসুক না কেন, বিরোধী দলের মার্কার তাকে আমরা ভোট দিব ছাপ্পর ভরে। এটা টেন্ডেন্সি বাংলাদেশে আছে, এবং এটা আমরা দেখেছি যে কারণে পেন্ডুলামের সুইংটা ওইভাবে যাচ্ছে, এবং এবার একটা বিশেষ কারণে সেটা ওইভাবে হয় নাই, কিন্তু হওয়ার পথে হয়তো ছিল হয়তো। তো জিনিসটা সেটা হচ্ছে যে যতদিন পর্যন্ত ভোটাররা যাকে ভোট দিচ্ছে তার চরিত্র শত মানে উন্নত গণতন্ত্র, তাকে উন্নত নাগরিকের প্রয়োজন, হ্যাঁ, তাকে সচেতন ভাবে তাকে ভোট দিতে হবে, ততদিন পর্যন্ত প্রকৃতপক্ষে যারা প্রতিনিধি হবে তারা কিন্তু জনপ্রতিনিধি হবে না, তারা মার্কার প্রতিনিধি হবে, এবং আমরা এখন সেই মার্কার প্রতিনিধিত্বের মধ্যে কিন্তু এখনো আছি বলে আমি মনে করি, এবং এটা দুঃখজনক। দুঃখজনক বলবো না, কারণ আমি মনে করি যে সামাজিক পরিবর্তনের সাথে আমাদের শিক্ষা পরিবর্তন, স্ট্যান্ডার্ড বাড়ছে, আমাদের অর্থনৈতিক পরিবর্তন আসছে, জনচেতনা বাড়ছে, টেলিভিশনের যুগ আসছে, লোকদের খুব তাড়াতাড়ি, যেটা পশ্চিমা বিশ্বে যে পরিবর্তন হয় তারা বিভিন্ন ভাবে তারা রক্তক্ষয়ী প্রক্রিয়ার মাধ্যমে তারা কিন্তু শিখেছে। এটা ইংল্যান্ডে রক্তক্ষয়ী হয়েছে, ফ্রান্সে হয়েছে, জার্মানিতে প্রচুর যুদ্ধ বিগ্রহের মাধ্যমে তারা কিন্তু একটা প্রক্রিয়ার মাধ্যমে এসেছে। আমাদের যুদ্ধটা হয় নাই, কিন্তু আমরা একটা অবস্থার মধ্যে দিয়ে কিন্তু আমাদের একটা অ্যাডভান্টেজ আছে। আমাদের এখনকার বিশ্বে অর্থনৈতিক উন্নয়নটা দ্রুত হয়, শিক্ষার উন্নয়ন দ্রুত হয়, সামাজিক উন্নয়ন দ্রুত হয়, ফলে ট্রান্সফরমেশনটা হয়তো আরো দ্রুত হবে পশ্চিমা বিশ্বের চাইতে। দর্শক আছেন, দর্শক কি আছেন বলুন, আপনার পরিচয় দিয়ে আজকে বিষয়ে প্রশ্ন থাকবে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি সিরাজগঞ্জ থেকে রঞ্জু মিয়া বলছি। জি বলুন। আমার প্রশ্ন হলো দুটা। একটা হলো যে আমি স্বচ্ছ গণতন্ত্র কতদিনে আশা করতে পারি, আর একটা হলো যে রাজনীতিতে মানুষ মানে অর্থ সম্পদ করার আশায় রাজনীতির উপর ঝুঁকে পড়ে, এটার থেকে মানুষ কতদিনে বেরিয়ে আসতে পারে? জি ধন্যবাদ দর্শক আপনাকে। এই প্রশ্নটা আমি করতে চাইছিলাম মনে মনে যে আসলে গণতন্ত্রের জন্য জনগণের যে তাদের যে একটা ঐকান্তিক ইচ্ছা, সচেতনতা যেটা আপনি বললেন যে সেটি দরকার, কিন্তু আমাদের যে আজকে যে গণতন্ত্র আমরা দেখছি যে বলা হচ্ছে যে যারা অর্থবিত্তের অধিকারী তারাই আজকে রাজনীতি নিয়ন্ত্রণ করছে। রাষ্ট্রপতি বলছেন যে রাজনীতিবিদদের পকেট, ব্যবসায়ীদের পকেটে আজকে রাজনীতি চলে গেছে। এই যদি পরিস্থিতি হয় তাহলে জনগণের ক্ষমতায়ন সে সমাজে বা সে রাষ্ট্রে কিভাবে প্রতিষ্ঠিত হবে বলে আপনি মনে করেন? দেখুন, বৃত্ত থাকার কোনো দোষের কিছু নয়, কিন্তু বৃত্তটা সৎ উপায় না অসৎ উপায় সেটা হচ্ছে লক্ষণীয়। একজন ভোটার, আমার দায়িত্ব হচ্ছে যে লোক সৎভাবে ইনকাম করে সে যদি বিত্তবান হয় ভালো কথা, আমি তাকে ভোট দিতে আমার কোনো দ্বিধা হবে না। সে যদি জনমুখী হয় তাহলে তো আরো ভালো কথা, তাকে ভোট দেব। কিন্তু আমি যদি এই কনসিডারেশন গুলো না নিই, আমি যদি জানি যে এর বিরুদ্ধে 50টা মামলা আছে এবং আমি জানি কি মামলা, তারপরেও যদি আমি একটা সিম্বলিক ভিত্তিতে তাকে এখানে বা ওখানে ভোট দিয়ে দিই, বিকজ পার্টি নমিনেশন সে চলে আসছে, তাহলে আমি বলবো যে আমি কিন্তু আমার ভোটিং রাইটটাকে প্রপারলি এক্সারসাইজ করছি না। যতদিন পর্যন্ত ব্যক্তিগত
মানে ভোটাররা তাদের ভোটাধিকারটা সঠিক মূল্যায়নের ভিত্তিতে না করবে ততদিন পর্যন্ত আমি মনে করি কেন্দ্রীয়ভাবে যারা রাজনীতিক দিক নির্দেশনা দিচ্ছেন তারা জনগণের কি ভাববে যে তারা তো আমাদের পকেটেই আছে, তারা তো আমাদের সিম্বলকেই ভোট দিবে, হয় আমাকে দেবে না হয় তাকে দেবে, কিন্তু আমাদের দুজনকে এবার দিতে হবে। তো এই যে প্রক্রিয়াটা, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ভোটার আমি চাবো সবচেয়ে সৎ, সবচেয়ে ন্যায়বান ব্যক্তি যে জনমুখী তাকে আমি ভোট দেব। আমি অসৎ ব্যক্তিকে জেনে শুনে কেন ভোট দেব? এই প্রশ্নটা যদি আমি নিজেকে না করি তাহলে কিন্তু কোনোদিনও আমাদের প্রকৃতি গণতন্ত্র আসতে হবে। এই দর্শক আছেন, দর্শক বলুন কে বলছিলেন? আমি আকবর আলী সিরাজি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট মেম্বার। জি, আমার প্রশ্ন হল, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কত পার্সেন্ট আসনের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারে? এক। আর 2 নম্বর হচ্ছে, গত 2014 সংসদ নির্বাচনে 50টি আসনে 150টি ভোট কেন্দ্রে একটিও ভোট পড়ে নাই। সেখানে কি বাংলাদেশ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির কোন ভোটার ছিল না, না সেই নির্বাচনটাকে তারা বয়কট করেছিল? দয়া করে বলবেন প্লিজ। জি, ধন্যবাদ। দর্শক, আমরা বিরতিতে যাব, বিরতি থেকে আমরা একটু পরে বিরতিতে যাব। তার আগে দর্শকের এই প্রশ্নটি, কত পার্সেন্ট আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হতে পারে এটি গণতান্ত্রিক? না, এটা তো কোনো স্ট্যাটিস্টিক্স থাকতে পারে না এবং থাকেও না। তবে এটা ঠিক যে একটা সাধারণ স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা একটা প্রতিদ্বন্দ্বিতা তো আশা করি, এবং সেটা যদি না দেখি তাহলে প্রশ্ন হয় যে প্রক্রিয়াটা কি সঠিক হয়েছিল কিনা। এটুকুই বলবো, আইনত আমার কোনো বাধা নিষেধ আমি দেখি না। এখানে আমি একটু যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে মানে গণতান্ত্রিক রাষ্ট্রে কত শতাংশ আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হতে পারে, এ ব্যাপারে তো ডক্টর আহসান মনসুর যেটা বললেন যে এ ব্যাপারে তো কোনো আপনার আইন নাই, পরিসংখ্যান পরিসংখ্যান না, মানে এ ব্যাপারে কোনো আইন নাই যে পারবে, এরকম কোনো আইন নাই। কাজে আপনার ভোট যদি হয় এবং সেই ভোটে যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তাহলে তো তারা হলেন, আইনগতভাবে কোনো বাধা নাই। তবে আপনার মানে তবে যেটা যে প্রত্যাশিত হচ্ছে যে সেখানে নির্বাচন হবে, প্রতিদ্বন্দ্বিতা হবে, কিন্তু গত যে নির্বাচনটা হলো সেই নির্বাচনটা কিন্তু একটা বিশেষ পরিস্থিতিতে হয়েছে, সেটা কিন্তু মনে রাখা দরকার। কারণ এমন একটা পরিস্থিতি যেখানে মানুষ যারা ভোট দিতে চেয়েছেন তারাও কিন্তু ভোট প্রয়োগ করতে পারেননি। এবং আমরা তো মানে একটু আগে মারুফ হোসেন সাহেব বোধহয় যশোর থেকে ফোন করেছিলেন, যশোরের আমি এরকম ঘটনা জানি যে যেখানে আপনার ভোট যারা দিতে গেছেন তাদের আঙুলের কালির ছাপ দেখে সেখানে তাদের আঙ্গুল কেটে ফেলা হয়েছে। এবং একটা কৃষকের যদি আঙ্গুল কেটে ফেলা হয় তাহলে সে হাল ধরবে কি দিয়ে? হ্যাঁ, তার কিন্তু সারা জীবনের কাজের আপনার সুযোগটাকে বন্ধ করে দেওয়া হলো। এরকম ভাবে বহু জায়গায় মারধরের ঘটনা ঘটেছে এবং আমরা তো জানি যে আপনার মানে প্রায় 650 শিক্ষা প্রতিষ্ঠানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল এবং যে আপনার যে মানে যে ভয়াবহ সহিংসতা, পুলিশ হত্যা করা হয়েছিল, প্রিজাইডিং অফিসারকে পুড়িয়ে মারা হয়েছে। তো যে ভয়াবহ সহিংসতা সেদিন বিরোধী দল ভোট বর্জনের নামে তৈরি করেছিল, তাদের কিন্তু কোনো অধিকার ছিল না যে যারা ভোটাধিকার প্রয়োগ করতে চান তাকে ভোটাধিকার প্রয়োগ থেকে বিরত করা। এই জায়গায় শুরু করতে চাই আমরা, কারণ অধিকার ভোটাধিকার থেকে বিরত করা একটু বিরতিতে যেতে হচ্ছে। দর্শক যাচ্ছি আমাদের নির্ধারিত বিরতিতে, সাথে থাকুন, সাথে আলোচনায় ফিরতে চাই।